চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ শ্রদ্ধা। সুরঞ্জিতের মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন সহযোদ্ধারা। দিরাই আওয়ামী লীগের 3 দিনের শোক, কাল শেষকৃত্য। সন্ত্রাস ঠেকাতে শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার নিয়ে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সাংবাদিক শিমুল হত্যার 3 দিন পরও গ্রেফতার হয়নি প্রধান আসামি, বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি যোজন আফরিন। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, 7বার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, সংসদীয় গণতন্ত্র চর্চায় আপোষহীন ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি আজ আমাদের মাঝে নেই, ভাবতেই বিষণ্ণতায় কাতর সহযোদ্ধারা। শুধু দিরায় নয়, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন এবং স্পিকার। পুরোটা জানাচ্ছেন আফরিন আনোয়ার। থেমে গেল আওয়ামী লীগের এই বর্ষিয়ান রাজনীতিকের জীবন। দীর্ঘ রাজনৈতিক জীবনে 70-এর প্রাদেশিক পরিষদে ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। 1990 সালে আওয়ামী লীগে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনে টানা 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন এই নেতা। গত শুক্রবার ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। রোববার ভোর 4:30 তিনি দেহত্যাগ করেন। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুর খবর পেয়ে দিনের প্রথম আলো ফুটতেই ছুটে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন দুঃখ ভারাক্রান্ত মনে। রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1কে আমরা হারালাম। চারদিকে শূন্যতার হাহাকার অনুভব করছি। এর শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই। পরে সকাল 9টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে যাওয়া হয় জিগাতলার বাসভবনে। এ সময় তার লাশবাহী গাড়ির সাথে ছিলেন দলীয় সহকর্মীরা। এ সময় পরিবার ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা বাড়ির পরিবেশ। দিরাইতেই শেষ কাজটা করা হবে। উনি যে কাজ শুরু করে গেছেন এলাকায়, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তার পার্লামেন্টারি লাইফ অনেক লম্বা। 1971 সাল থেকে শুরু করে ইজ হিজ লাইফ এজ এ পার্লামেন্টেরিয়ান। বাংলাদেশের বয়স আর তার পার্লামেন্টারি জীবন সমান। আমি বলবো যে আমাদের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, সংবিধানের সংশোধনের ক্ষেত্রে তার নেতৃত্বে যে পঞ্চদশ সংশোধনী যেটা আমরা করলাম, সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন। রাজনীতির বাইরেও আমি তাকে যে মানুষ হিসাবে দেখেছি, একজন ব্যতিক্রমধর্মী মানুষ। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাজনৈতিক দলের নেতারা পরে বর্ষিয়ান এ নেতার অবদানের কথা তুলে ধরেন। তার চলে যাওয়া এদেশের রাজনীতিতে, পার্লামেন্টের রাজনৈতিক ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করল। সুরঞ্জিত সেনগুপ্ত আসল পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা। পার্লামেন্ট নিয়ে বিতণ্ডা, নির্বাচন কমিশন নিয়ে বিতণ্ডা, সেই সময় সুরঞ্জিত সেনের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং বিধিবিধান জানা অভিজ্ঞ ব্যক্তি হারানো আমাদের জন্য জাতীয় একটি বিরাট লস হয়েছে বলে আমি মনে করি। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিনের সহকর্মী আর রাজনৈতিক বন্ধুদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় পতাকা মোড়ানো প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধায় স্মরণ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। 7 বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আজও এলেন তার প্রিয় কর্মস্থল জাতীয় সংসদ ভবনে। তবে আগের মতো তুখোড় বাগ্মী হয়ে নয়, একদম নীরব, নিথর, প্রাণহীন হয়ে। বন্ধু সহকর্মীরাও একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছেন জাতীয় পতাকায় মোড়ানো সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহের দিকে। সেখানে শুধু নিজের দলের নয়, ভিন্ন রাজনৈতিক আদর্শের নেতৃবৃন্দদেরও দেখা যায়।
মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখা এই মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর একে একে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী, এরপর একে একে স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ অনেকেই সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বর্ষিয়ান নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের কথাই স্মরণ করেন সবাই। তার এই জীবিত জীবনে তিনি সবসময় চেষ্টা করেছেন মানুষের সেবা করে যেতে। উনি চিরদিন এটা অম্লান থাকবে এবং বাংলাদেশের জনগণের কাছে উনি চিরভাস্বর হিসাবে থাকবেন। বামপন্থাকে আদর্শ হিসেবে ধরে রাজনীতি শুরু করেন তার মৃত্যুতে সে আদর্শের মানুষগুলো মর্মাহত। এই সংবিধান, যে সংবিধানে 4 রাষ্ট্রীয় মূলনীতি গৃহীত হয়েছে এবং সেই 4 মূলনীতিকে ভিত্তি করে যে সংবিধান, এক্ষেত্রে তার অনন্য অবদান আছে। এদের বাইরে বিরোধী শিবিরের রাজনৈতিক নেতারাও সমান শ্রদ্ধায় তাকে স্মরণ করেন। আজকের এই সংকটময় সময়ে আমার মনে হয় সুরঞ্জিত সেনগুপ্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। আমরা সেই ভূমিকা থেকে বঞ্চিত হয়েছি। আমরা 2-4 জনকে ফলো করতাম পার্লামেন্টে এবং তাকে ফলো করতাম। তার তর্ক বিতর্ক অনেক হতে পারে, এদের পার্লামেন্টারি প্র্যাকটিসে তার যে ভঙ্গি, কথা বলার ভঙ্গি এবং যে কন্ট্রিবিউশন, এটা হয়তো দীর্ঘদিন এই পার্লামেন্টে স্মরণ রাখবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা আর গণতন্ত্র প্রতিষ্ঠার সাহসী সৈনিক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। জাতীয় সংসদে আলোচনায় এভাবেই প্রয়াত এই আওয়ামী লীগ নেতাকে স্মরণ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের সুরঞ্জিত সেনগুপ্তের প্রাজ্ঞ ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংসদীয় গণতন্ত্র চর্চার ইতিহাসে তার নাম লেখা থাকবে উজ্জ্বল হরফে। রাজনৈতিকভাবে প্রগতিশীল, অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন এবং গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করতেন। কাজে আমরা একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ানকেই হারালাম। তবে অনেক সংগ্রামের পথ বেয়ে আমরা আজকে বাংলাদেশটাকে অন্তত একটা জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি, যেখানে জনগণের যে ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন আমরা করেছিলাম, সে ভোট ও ভাতের অধিকারটা আমরা নিশ্চিত করতে পেরেছি। যে সংবিধান বারবার সামরিক শাসনের দ্বারা সঙ্গীনের খোঁচায় ক্ষতবিক্ষত ছিল, যে সংবিধান সম্পূর্ণ বাংলাদেশের যে আদর্শ নীতি লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের পর ৭২ সালে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল, আমরা সেই সংবিধান আবার পুনঃপ্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে আবার ফিরিয়ে আনা, মানুষের মাঝে সেই চেতনাটাকে জাগ্রত করতে পেরেছি। এটা অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়েই আমাদের এটা করতে আমরা সক্ষম হয়েছি। আর এই সংগ্রামের পথে একজন সাথী ছিলেন আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত। মাঠের রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত যেমন ছিলেন সুবক্তা, জাতীয় সংসদেও ছিল তার প্রাজ্ঞ পদচারণা। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের মৃত্যুতে সংসদে ছিল তাই শোকের ছায়া। সহকর্মীরা বলছেন, তার মৃত্যুতে সংসদীয় গণতন্ত্র চর্চায় অপূরণীয় শূন্যতা তৈরি হলো। আইন প্রণেতা, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনীতির অগ্রসেনানী ছিলেন। বর্ষিয়ান এই রাজনীতির মৃত্যুতে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। আজকে আমাদের দেশে ক্যারিয়ার পলিটিশিয়ানের খুব বেশি অভাব। আর উনি ছাত্র জীবন থেকে এই জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিকে তার পাথেয়, তার কমিটমেন্ট, তার নেশা পেশা হিসেবে তিনি গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একজন অন্যতম দক্ষ পার্লামেন্টেরিয়ান, বিজ্ঞ পার্লামেন্টারি হিসাবেই স্থান পাবেন। সুরঞ্জিত সেনগুপ্ত এই উপমহাদেশে, বাংলাদেশে না, হি ওয়াজ অ্যান এক্সেপশনাল পার্লামেন্টারিয়ান, পায়ের আপাতমস্তক আপনার সংসদীয় রাজনীতির নেতা ছিলেন। ঢেউয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সামনে রাজনীতি করার সুযোগ তার হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর স্নেহ তিনি অনুভব পেয়েছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ তার বন্ধু সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়েছে। দেশ স্বাধীনের পর সব সংসদেই ছিলেন এই তুখোর বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান। যুক্তির জালে জড়িয়ে কাহিল করেছেন প্রতিপক্ষকে, কখনো জিতেছেন, কখনো হেরেছেন, আর কখনো বা নীলকণ্ঠ হয়েছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের এক খণ্ড জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট।
যখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যারে, আসি বিষে আমারে ধ্বংসিছে আর ওনারে ধ্বংসিছে। যে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তির জালে জড়াতে সুরঞ্জিত সেনগুপ্ত এমনি করে মাতাতেন জাতীয় সংসদ, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলছেন সংবিধানের এই অন্যতম প্রণেতাকে মানুষ মনে রাখবে বহুদিন। কারণে এটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এটি তোলা সত্যিই দেশকে সবাইকে বিব্রত করার বিষয়। দেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে সচেতন সুরঞ্জিতের এমনভাবে বলার কারণ ভিন্ন। স্বাধীনের পরে 1972-এর সংবিধান প্রণয়নের বছরে যারা দেশ পরিচালনার এই মূল ভিত্তির সাথে জড়িত ছিলেন, সেনগুপ্ত তাদেরই একজন। দেশ স্বাধীনের আগেই 70-এর প্রাদেশিক পরিষদে নির্বাচিত নেতা ছিলেন তিনি। আর 1973-এ সবার টনক নড়িয়ে দিয়ে দেশের প্রথম সংসদে সেনগুপ্ত সাংসদ হয়েছিলেন। তখনকার সংসদে তাকে বলা হতো ছোট দলের বড় নেতা। 1991 সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালুর পর থেকে জাতীয় সংসদ পরিচালনা ও সংবিধান নিয়ে গুরুতর যে কোনো প্রশ্নের জবাব দিতে সংবাদকর্মীদের ছুটতে হতো তার কাছেই। তাই 2013 সালে সকল মন্ত্রীর পদত্যাগপত্র জমা শেষেই মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যের পর ছুটতে হয়েছিল সুরঞ্জিতের কাছেই। সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সিনে এসে যাবে, তাকে তখন শিডিউল ডিক্লেয়ার করে দিতে হবে। শিডিউল ডিক্লেয়ার করার পরে প্রাইম মিনিস্টার এই ক্ষমতা রাখেন কিনা, যে পরে তিনি বললেন যে না, ডিজলভ করো, ওইটা না। নির্বাচনকালীন সরকারের সেই সংসদে বিল পাশের সমালোচনা করেন তিনি। মেয়াদ পূর্তির 90 দিনের ব্যাখ্যায় দেন নিজের মতামত। এই 90 দিন ঠিক আছে, বাপুরাম সাপুরে কেন হলো না, এটা আমরাই কি করব। নিজ দলের মন্ত্রীর সমালোচনাতেও পিছপা ছিলেন না সুরঞ্জিত সেন। ভালো ভালো 3 পিস স্যুট ছাড়া পড়েন না, তো তাদের চেহারার যখন দেখা যায় যে খুবই উজ্জ্বল, কিন্তু রাস্তাঘাট এত মলিন হবে, এটা তো কেউ আশা করে। কিন্তু রেলমন্ত্রী হবার পর এক ঘটনায় পিছু হটতে হয়েছিল তাকে, ছাড়তে হয়েছিল মন্ত্রীর পদ। দলের বোঝা হতে চাননি তিনি, তাই দৃষ্টান্ত স্থাপন করে বিষ খেয়ে নীলকণ্ঠ হতে চেয়েছিলেন। সমুদ্র মন্থনে খালি অমৃত উঠেছে তা না, বিষও ছিল। ততএব গণতন্ত্রে দুটাই হয়, তো আমি বিষ খেয়ে নীলকণ্ঠ হতে চাই, আমি কারো বোঝা হতে চাই না। শেষ পর্যন্ত সংসদই তার কাছে ছিল সবচেয়ে প্রিয়। বিরোধী দলের নেতারা এটা এনজয় করেন, আমরাও যারা সরকারি দলে থাকি আমরাও এনজয় করি। সংসদ চলার দিনেও সংসদে ঠিকই গেলেন তিনি, তবে জাতীয় পতাকায় ঢেকে শুধুই দক্ষিণ প্লাজায়। বুরহানুল হক সম্রাট, নিউজ 24, ঢাকা। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জ ও সিলেটে। তার মৃত্যুতে জাতীয় রাজনীতি থেকে এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল বলে মনে করছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত এই প্রবীণ নেতা ও আইন প্রণেতার মৃত্যুতে তার জন্মস্থান দিরাইয়ে নিজ বাড়িতে ভিড় করেন নেতাকর্মী ও অনুরাগীরা। প্রিয় নেতার বিদায়ে 3 দিনের শোক ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগ। প্রিয় নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট শহরেও। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয় বলে মনে করেন সিলেট আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। সন্ত্রাস, সহিংস, উগ্রবাদ ও সংঘাত ঠেকাতে শিক্ষা উপকরণ সংস্কার নিয়ে সরকার কাজ করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে E9 ফোরামের 11শ মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় শিক্ষকতা পেশায় যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করার উপরও জোর দেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন তানজিম মেহেদী। শিক্ষার মান উন্নয়নে SDG 4 বাস্তবায়নের লক্ষ্যে E9-এর 3 দিনের 11শ মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে ঢাকায়। বাংলাদেশ, ব্রাজিল, চীন ও ভারত সহ মোট 9টি দেশ আছে এ ফোরামে। বৈঠকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে ফোরামের সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি পাকিস্তানের শিক্ষামন্ত্রী মোহাম্মদ বালিগুর রহমান। শিক্ষার মান উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা পেশায় একটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে নীতিগত উপায় ও বিশেষ প্রণোদনা নিয়ে চিন্তাভাবনা প্রয়োজন। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব।
এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি। তিনি আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে শিক্ষা সংস্কারে গুরুত্ব দেওয়া উচিত। এমডিজি 4 বাস্তবায়নের জন্য আমরা E9 বৈঠক থেকে সময়োপযোগী এবং বাস্তবমুখী সুপারিশমালা আশা করছি। আমার প্রত্যাশা আমাদের সর্বোত্তম কর্মোদ্যোগগুলোর বিনিময়, কর্মপরিকল্পনা এবং কর্মসূচি প্রণয়ন, অংশীদারিত্বের নতুন উপায় উদ্ভাবন এবং শিক্ষার উপর আঞ্চলিক ও আন্তর্জাতিক সংলাপ আহ্বান এই বৈঠক থেকেই শুরু হবে। এই বৈঠক থেকে এসডিজি 4 অর্জনে নতুন যাত্রার পাশাপাশি ঢাকা ঘোষণা অনুপ্রেরণা হিসেবে প্রতীয়মান হবে বলে আশা করেন শেখ হাসিনা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিএনপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির এক প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেছেন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার আয়োজিত এই প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে না পেরে তারা এখন বিভিন্ন ছুতোয় মামলা দিচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্বকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। আমাদের দেশের বিরুদ্ধে মামলা দেয়। উনি যখন অবরুদ্ধ গুলশানে চারদিকে পুলিশ পরিবেষ্টিত, বালুর ট্রাক দিয়ে ঘেরা, সাজোয়া গাড়ি পর্যন্ত সেখানে রয়েছে, তখন নাকি বেগম খালেদা জিয়া উড়ে গিয়ে দারুস সালামে আপনার উনি বোমা মেরে এসেছেন। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারে না, মামলা দিয়ে মোকাবেলা করতে হয়। এই মামলা দিয়ে হত্যা করে গুম করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের 16 কোটি মানুষকে দমিয়ে রাখা যাবে না। 3 দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি সিরাজগঞ্জের শাহজাদপুরে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী। এদিকে হত্যাকারী পৌর মেয়রের ফাঁসির দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে শিমুলের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। সিরাজগঞ্জের নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন সাংবাদিক সংগঠনের নেতারা। অত্যন্ত বেদনা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। তারা এই হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। জনপ্রতিনিধি যদি সাংবাদিককে হত্যা করে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? সাংবাদিকরা কি কিছু লিখবেন না? আপনারা মারামারি করবেন, খুনাখুনি করবেন, সাংবাদিকরা সেই ছবি তুলবে না? সাংবাদিকরা সংবাদ পাঠাবে না? আজকেও সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। হত্যার বিচার কাজ দ্রুত বিচার আইনে নেবার দাবি জানান সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার। আমাদের একটি আবেদন, দ্রুত বিচার আইনে বিচার করে আপনি আজকে নির্দেশ দেবেন, তার ফাঁসি হতেই হবে। আর কিছু না, আমরা মাঠে আছি, মাঠে থাকবো। সাংবাদিকরা মরে মরে আর কোনোদিন মার খাবে না। শিমুল হত্যার প্রতিবাদে দেশ জুড়েও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার অমর একুশে বইমেলা নিয়ে আমাদের আয়োজন প্রাণের মেলা গ্রন্থমেলা। অমর একুশে বইমেলায় লেখক পাঠকের ভিড় বাড়ছে দিনকে দিন। রোববার কর্মদিবস হওয়ার পরও বইপ্রেমীরা ঠিকই এসেছেন তাদের পছন্দের লেখকের বই কিনতে। এদিকে বইমেলা এখন আর লেখকদের মিলন মেলা নয়, অনেকটাই বাণিজ্যিক হয়ে গেছে বলে মনে করছেন গুণীজনরা। পুরোটা জানাচ্ছেন শাফিয়াজ রাসনা। চলছে বাঙালির প্রাণের মেলা, প্রাণের উৎসব বইমেলা। আর তাই তো কর্মদিবসেও হাজারো বইপ্রেমীর পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। প্রিয় লেখকের বই কেনার পাশাপাশি ঘুরে বেরিয়েছেন প্রিয়জনকে নিয়ে। আরও বই কেনার ইচ্ছা আছে, দেখি আর একটু ঘুরতে চাচ্ছি, একটু ঘুরি তারপর বই কিনবো। বইমেলা ঘোরার জন্য অ্যাকচুয়ালি বেস্ট একটা প্লেস, কারণ এখানে আসলে এমন কিছু মানুষের সাথে দেখা হয় যাদেরকে রিচ করা রিয়েল লাইফে খুব ইম্পসিবল।
জনপ্রিয় লেখকদের পাশাপাশি মেলায় গুরুত্ব পাচ্ছে তরুণ লেখকদের বইও। আনন্দের জন্য পড়বে, যে আনন্দের জন্য পড়তে আমি একটা মেসেজ দিতে চেষ্টা করেছি। পাঠক যে ঠিক আমার মেসেজটাই নিবে তা না, যে পাঠক পাঠকের মতো করেই পড়বে, সে তার মতো করে পড়বে। যে এলাকাটায় জন্মেছি সে এলাকার প্রতি আমার এক ধরনের দায়বদ্ধতা আছে। সেই দায় থেকেই আমি চেষ্টা করেছি এই বইটা লেখার জন্য। আর আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলটা কেমন করে হলো, সেই স্কুলটা নিয়ে আমি একটা গবেষণা করেছি, যে কেমন করে হলো, কেমন করে এডুকেশনটা এলো সেটা। তবে লেখক বাড়লেও সেই হারে মেলায় লেখকের সমাগম এখন আর আগের মতো চোখে পড়ে না বলে মনে করছেন এই গুণীজন। বেশ ৩-৪ বছর ধরে দেখছি যে বইমেলার মধ্যে যে মেলার বিষয়টা, সেটার তুলনায় বিক্রির দিকটা মানে দোকান একটা ব্যাপার থাকে। তো এখানে একটু আজিজ মার্কেটে যে বই কেনা যায়, এরকম বই কেনার মতোই হচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে কখন বই কিনবে, কিন্তু এছাড়া আর আনুষঙ্গিক কিছু তো এখানে নেই। বইয়ের সাথে যে মেলা শব্দটা ব্যবহার না করে বই বিক্রি বললে হয়তো ভালো হতো। মেলা বাঙালির ভাষা, সংস্কৃতি বোধ ও ঐতিহ্য হলো অমর একুশে বইমেলার ভিত্তি। লেখক, পাঠক এবং প্রকাশকদের এই মিলন মেলা সার্থক করে তুলবে অমর একুশে বইমেলাকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। দর্শক, এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পেরেছি যে সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হাবলিমুল হক মিলুকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদে এ পর্যায়ে নিব আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন আর ফিরে এসে থাকবে। মৌলবাদ ঠেকাতে পারলে জঙ্গিবাদ রোধ সম্ভব, গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন ইমরান এইচ সরকার। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। জঙ্গিবাদের দর্শন, মৌলবাদ ঠেকাতে পারলেই জঙ্গিবাদ রোধ করা সম্ভব, এমনটাই মনে করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আর সাম্প্রদায়িকতার বিকাশ বন্ধ করার দাবি জানান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। গণজাগরণ মঞ্চের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তারা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ডকে আরো বেশি ডিজিটাল করার পরামর্শ দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার সকালে এনবিআর ভবনে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। আরো জানাচ্ছেন সুলতান আহমেদ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিংয়ের পর ডিজিটাল নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনায় প্রায় সব প্রতিষ্ঠান। পিছিয়ে নেই জাতীয় রাজস্ব বোর্ডও। কিভাবে তাদের তথ্য আরও বেশি নিরাপদে রাখা যায় তা নিয়েই এই সেমিনার। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিজিটাল নিরাপত্তার বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। বলেন, এজন্য অর্থ বরাদ্দ বাড়াতে হবে। সরকারের এবং পুরো দেশের জন্য যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে আগে আমাদের সিকিউর করতে হবে। আমরা খুব সাম্প্রতিক সময়ে আমাদের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকিং সেক্টরে বেশ কিছু সাইবার অ্যাটাকের শিকার আমাদের হতে হয়েছে, যেখানে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতির শিকার হতে হয়েছে। তাই আমরা এই ইনফরমেশন সিকিউরিটিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এ সময় দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এ বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আপনার যে ২৭ লক্ষ ই-টিনধারী আছে, তারা কিন্তু এই সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের তথ্যাদি, তাদের সম্পদের হিসাব এবং তাদের বিভিন্ন বিষয় যদি ভুল হাতে পড়ে, তাহলে কেবল যে তাদের ক্ষতি হবে তা না, আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে।
এবং এই জায়গাটাতে যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে ভুল হবে। আর ডিজিটাল নিরাপত্তার কথা মাথায় রেখে এনবিআর কাজ করে যাচ্ছেন বলে জানান সংস্থার চেয়ারম্যান। তো আমাদের ফুল এবং বাঘের যে দ্বৈত বিষয় আছে তার মূল বিষয়টি হচ্ছে ফুলের শুভেচ্ছা দেওয়া। আজকে আমরা সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত ব্যবসায়ীদের আমরা সম্মান জানাবো। জাতীয় রাজস্ব বোর্ড ডিজিটাল কার্যক্রম কিভাবে করছে সেই সম্পর্কে স্যার আপনার সম্মানে একটা উপস্থাপনা তৈরি করেছেন আমার সহকর্মীরা। পরে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবার মেলায় সবচেয়ে বেশি করদাতা হিসেবে পুরস্কার পেয়েছে ওয়ালটন। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ও শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে ওয়ালটন। শনিবার মেলার সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার তুলে দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। মেলায় ওয়ালটন মোট ৩৬,০৩,৮৯৯ টাকা ভ্যাট দিয়ে সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায়। প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রেজওয়ানার হাতে। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল বলেন, ব্যবসায়ীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বাণিজ্য মেলা আরও বড় পরিসরে করা হবে। ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী 1 ও 9 মার্চ ফ্লাইট দুটির উদ্বোধন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের লাভ ইঞ্চি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সিইও ইমরান আফিস, পরিচালক গাজী সালাউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের সাথে রংপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর পর্যটন মোটেলে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের বিভিন্ন পর্যায়ের পরিবেশকরা অংশ নিয়ে কিভাবে সহজে বসুন্ধরা এলপি গ্যাস সরবরাহ এবং ব্যবসা সম্প্রসারণ করবেন সে বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন। মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিল খারিজ। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিল খারিজ করে দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মুসলিম 7 দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের এই নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে সিয়াটলের বিচারক জেমস রবার্ট এই নিষেধাজ্ঞার উপর দেশ জুড়ে সাময়িক স্থগিতাদেশ দেন। আর তাতেই নাখোশ নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় শনিবার এই স্থগিতাদেশ বাতিল চেয়ে ট্রাম্প প্রশাসন 9th সার্কিট আপিল আদালতে আবেদন করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ শ্রদ্ধা। সুরঞ্জিতের মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন সহযোদ্ধারা, দিরাইয়ে 3 দিনের শোক, কাল শেষকৃত্য। সন্ত্রাস ঠেকাতে শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার নিয়ে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী।
এবং সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মিরু রাজধানীতে গ্রেফতার, ফাঁসির দাবিতে সারা দেশে বিক্ষোভ। দর্শক, এই ছিল নিউজ 24 এখনকার সংবাদ। এরপর দেখবেন নিউজ 24 বিনোদন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।